এবং অনেকের ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন, এবং গত এক বছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনো আসছে যে আপনি এখনো দেশে ফেরেননি কেন, কেন আপনি এখনো দেশে ফেরেননি? কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে, মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন আপনি না আসার পেছনে, আপনি কি কোনো ধরনের শঙ্কা বোধ করেছেন এর মধ্যে? বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি। নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা তাহলে বলা যায়? প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। ১/১১ সময় দেশ থেকে চলে যাবার পর জনাব তারেক রহমান এই পুরো সময়টাতে কোনো মিডিয়ার সাথে কথা বলেননি, ইন্টারভিউ দেননি। দীর্ঘ ১৭ বছর পর তিনি একটা ইন্টারভিউ দিলেন বিবিসি বাংলাকে, এবং মূল টার্গেটটা ছিল এখানে যে তিনি ঠিক একটা দলের নেতা চাইতে উনি দেশের একজন নেতা, এই অভিব্যক্তিতে যেন তার প্রত্যেকটা শব্দ চয়নে এবং তার প্রত্যেকটা কথার মধ্যে থাকে, ব্যাপারে তিনি খুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, কবে দেশে ফিরছে তারেক রহমান? নির্বাচনের আর বেশি বাকি নেই, কিন্তু দেশে ফেরার কোনো হদিশ নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের। যাকে ঘিরে, যাকে কেন্দ্র করে বিএনপি দলটাই এখন চলছে, সেই ব্যক্তিটিই দেশের মাটিতে পা রাখেননি এখনও পর্যন্ত। কিন্তু তিনি এবার স্পষ্ট করেছেন বিবিসি বাংলার দেওয়া সাক্ষাৎকারে। তিনি জানিয়েছেন যে কবে নাগাদ তিনি দেশে পা রাখবেন, কবে নাগাদ তিনি দেশের মাটিতে ফিরবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারেক রহমান বলেছেন সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি, এবং অতি সত্বর, অতি শীঘ্রই তিনি দেশে ফিরবেন দেশের মানুষের কাছে, দেশের মানুষের হয়ে, দেশের জন্য রাজনীতিতে তিনি সরব হবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে থেকে এই ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে দূরে বসে রাজনীতি হয় না, তিনি স্বীকার করেছেন। তারেক রহমান বলেছে যে তিনি এতদিন ঘর ছাড়া ছিলেন, পরবাসে ছিলেন, এখন তিনি আপন দেশে ফিরতে চান। অবশ্যই কিছু প্রক্রিয়া, কিছু জটিলতা রয়েছে, কিছু চিন্তাভাবনা, তার পরিকল্পনা রয়েছে, এবং সেগুলো ঠিকঠাক থাকলেই তিনি অতি শীঘ্রই দেশের মাটিতে ফিরবেন বলে জানিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে বিবিসিতে দেওয়া তার একান্ত সাক্ষাৎকারে দেখে আসি তিনি কি বললেন, তার বক্তব্য কী ছিল দেশে ফেরা নিয়ে, তিনি কবে দেশে ফিরবেন, এবং বর্তমান বিএনপির যে কন্ডিশন, বিএনপির নেতাকর্মীদের যেই কার্যকলাপ আমরা দেখছি, সেটা নিয়ে তিনি কি বললেন আমরা সেটা শুনবো। তারেক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন, আপনার সময় কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি শারীরিকভাবে ভালো আছি। সময় তো স্বাভাবিকভাবে ব্যস্তই যাচ্ছে সময়। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। আমরা এমন একটা সময় আপনার সাথে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বললে ভুল বলা হবে না। ২০২৪ সালে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনের অবসান হয়েছে। আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন, কথা বলেছেন, নিয়মিতই কথা বলে যাচ্ছেন, কিন্তু গণমাধ্যমের সাথে আপনি এই দীর্ঘ সময় কথা বলেননি। এতদিন ধরে আপনি কথা বলেননি কেন? ব্যাপারটা বোধহয় এরকম না, ব্যাপারটা বোধহয় একটু ভিন্ন। আসলে আমি কথা ঠিকই বলেছি। আমি দীর্ঘ ১৭ বছর এখানে আছি এই দেশে প্রবাস জীবনে। তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে, তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে, আমি সকলের সাথে কথা বলেছি। আপনারা নিশ্চয়ই জানেন, বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম, হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর, গণমাধ্যম সেটি ছাপাতে পারতো না। আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম, তখন পরের দিন দেখলাম যে প্রেস ক্লাবে একটি, তখনকার যেই প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল, তারা একটি তাদের মিটিং ডেকে একটি সভা করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা, তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল, যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না।
এইভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি, আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছি মানুষের কাছে। কাজে গণমাধ্যমে যে কথা বলিনি তা না, আমি কথা বলেছি, হয়তো আপনারা তখন কথা নিতে পারেননি অথবা শুনতে পারেননি, ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি, হয়তো প্রচার করতে পারেননি, কিন্তু আমি বলেছি, আমি থেমে থাকিনি। আমি অবশ্য সাক্ষাৎকারের কথা বলছিলাম যে প্রশ্নোত্তরের বিষয়টি, মানে বিশেষ করে গত এক বছরে বাংলাদেশে গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেছে যেমনটা বলছিলাম, এবং অনেকের ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন। এবং গত 1 বছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনো আসছে, যে আপনি এখনো দেশে ফেরেননি কেন? কেন আপনি এখনো দেশে ফেরেননি? কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়, ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। সেটা কবে আমরা কি জানতে পারি? দ্রুতই, মনে হয় দ্রুতই ইনশাল্লাহ। নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা তাহলে বলা যায়? রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো? আমি তো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। একটা বিষয় যেটা আপনার দল থেকে মাঝে দলের নেতাদের কেউ কেউ কখনো কখনো বলেছেন যে একটা নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন আপনি না আসার পেছনে, আপনি কি কোনো ধরনের শঙ্কা বোধ করেছেন এর মধ্যে? বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি, সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গে একটু আসি। জুলাই গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা নিয়ে অনেক আলোচনা আছে। এটি মোটামুটি সব পক্ষই স্বীকার করে যে সেই সময়ে আপনার একটা সক্রিয় ভূমিকা ছিল। আবার আপনার দলের কোনো নেতা বা সমর্থক তারা এই অভ্যুত্থানের আপনাকে একমাত্র মাস্টারমাইন্ড হিসেবে আখ্যা দিয়েছেন। আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই যে 5ই আগস্ট যেই আন্দোলন, জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত, এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলি হোক, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা, তারা ছিলেন এই আন্দোলনের মাঠে। আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে। আমরা দেখেছি কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী থেকে আরম্ভ করে তারা নেমে এসেছিলেন। আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে। এমন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন, তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে। কাজেই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ। এই বিষয়ে যদি আপনার থেকে জানতে চাই যে হচ্ছে যে যখন আন্দোলনটা চলছিল, তখন যে আন্দোলনে যে ছাত্র নেতৃত্ব ছিল, তাদের সাথে আপনার কতটা যোগাযোগ ছিল? আপনার দলের সাথে তো নিশ্চয়ই যোগাযোগ ছিল, দলের নেতাকর্মীদের সাথে। অন্যদের সাথে আপনার কতটা যোগাযোগ ছিল? স্বাভাবিকভাবে আমি যেহেতু বাইরে থেকে কাজ করছি, আমাকে যোগাযোগটা অনলাইনের মাধ্যমে রাখতে হয়েছে। এবং সেই দিনগুলোতে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টেলিফোন সিস্টেম বা অনলাইন সিস্টেমের কি অবস্থা করেছিল স্বৈরাচার। আপনি যোগাযোগের যেটি কথা বলেছেন, এই যোগাযোগটি প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে আমাদেরকে করতে হয়েছে, বিভিন্ন মাধ্যমে করতে হয়েছে। যোগাযোগটা যে খুব স্মুথ সব সময় থেকেছে তা নয়। প্রত্যেকে সহযোগিতা করেছি আমরা।
এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেটির পরে এটার কৃতিত্ব কার সেটা নিয়ে বিভিন্ন পক্ষ দাবি করেছে। তাতে কি আপনার মনে হয় যে এর ফলে বিভিন্ন পক্ষের যে সংকীর্ণ স্বার্থ পূরণের চেষ্টা সেটা একটু বেশি প্রকট হয়েছে, এবং এখানে বিএনপির আসলে কোনো দায় আছে কিনা? দেখুন, ব্যাপারটা আমরা যদি একটু অন্যভাবে দেখি, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এটি একটি অবিস্মরণীয় ঘটনা। এই আন্দোলন, মানুষের এই আত্মত্যাগ, সাধারণত কোনো রাজনৈতিক আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিশু হত্যা হয় না, শিশু শহীদ হয় না, শিশু মৃত্যুবরণ করে না। বাট আমরা দেখেছি এই আন্দোলনে, স্বৈরাচারের এই আন্দোলনে যতটুকু আমার মনে আছে, প্রায় 63 জন শিশু শহীদ হয়েছে, মারা গিয়েছে। আমি আগেই বলেছি, আপনার আগের প্রশ্নের উত্তরে বলেছি যে এই আন্দোলনের ক্রেডিট দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণের, কোনো একটি রাজনৈতিক দলের নয়। অনেকে হয়তো অনেক কিছু বলে থাকতে পারেন, ডিমান্ড করতে পারেন, সেটি তাদের অবস্থান। আমি বা আমার দলের অবস্থান হচ্ছে, আন্দোলন হয়ে গিয়েছে, আন্দোলনের জনগণ সফলতা লাভ করেছেন। আন্দোলনে স্বাভাবিকভাবেই দুটো পক্ষ আছে। একটি পক্ষ হচ্ছে মানুষ শহীদ হয়েছে, 2000-এর মতন মানুষকে হত্যা করা হয়েছে আন্দোলনে। আবার আরেকটি পক্ষ হচ্ছে প্রায় 30,000-এর মতন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধ হয়ে গিয়েছেন। আমার মনে হয় আমাদের উচিত হবে, এখন আমাদের সকলের উচিত হবে, রাষ্ট্র সহ, সরকার সহ, রাজনৈতিক দলগুলোর যার যতটুকু সম্ভব সেই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানো, যতটুকু সহযোগিতা তাদেরকে করা যায়, যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানো, তাদের 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 এই আত্মত্যাগের প্রতি সম্মান জানানো। আগামী কয়েক মাস পরে নির্বাচনের কথা রয়েছে, নির্বাচনে বিএনপির প্রস্তুতি এবং কৌশল নিয়ে আমরা কথা বলবো। তো এই বিষয়ে আপনাকে প্রথম প্রশ্নটি করছেন আমার সহকর্মী কাদির কল্লোল। নির্বাচন প্রসঙ্গে যদি আসি, অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই দেখা গেছে যে বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচন দাবি করা হয়েছে। সরকার গড়িমসি করছে, এ ধরনের অভিযোগও বিএনপির নেতারা করে আসছেন। তো এখন দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং নির্বাচন কমিশন তারা ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের সময় দিয়েছেন। তো ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আপনাদের আস্থা কতটা আসলে তাতে? বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে যত দ্রুত নির্বাচনটি হবে, তত দ্রুত দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে। দেখুন, বাংলাদেশের মানুষ গত 17 বছর যাবৎ তাদের রাজনৈতিক অধিকার যেমন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তাদেরকে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি থেকেও বঞ্চিত করা হয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা সমাজে অনেকগুলো পর্যায়ক্রমিকভাবে স্পিল ওভার ইফেক্ট বলতে যা বোঝায়, অনেকগুলো খারাপ লক্ষণ দেখেছি। বেকার সমস্যা বেড়েছে, দারিদ্রতা বেড়েছে, শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে, চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে, কৃষি ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়েছে। আমরা সেজন্যই বলেছিলাম যে যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত দেশের মালিক যারা অর্থাৎ জনগণ, তাদের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তারা যখন সিদ্ধান্ত নেবে, অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে দেশ কারা কিভাবে পরিচালিত করবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। কারণ প্রকৃতভাবে নির্বাচিত একটি সরকার অবশ্যই জনগণের যেই চাওয়া, অর্থাৎ জনগণ যেভাবে চায় সেই বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করবে। ইয়েস, একটি নির্বাচন হলেই যে সব রাতারাতি সব ঠিক হয়ে যাবে তা না। সমস্যাগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন, খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে সমস্যা কমতে শুরু করবে। আমরা আনন্দিত যে দেরিতে হলেও সরকার জিনিসটি উপলব্ধি করতে পেরেছেন। আমরা ডিসেম্বরের ভিতরে চেয়েছিলাম, ওনারা ফেব্রুয়ারির ভিতরে এখন নির্বাচনটি করতে চাইছেন। আমরা আস্থা রাখতে চাই যে সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন। 1-11 সময় দেশ থেকে চলে যাবার পর জনাব তারেক রহমান এই পুরো সময়টাতে কোনো মিডিয়ার সাথে কথা বলেননি, ইন্টারভিউ দেননি। দীর্ঘ 17 বছর পর তিনি একটা ইন্টারভিউ দিলেন বিবিসি বাংলাকে। এটার প্রথম অংশটা আজ পাবলিশড হয়েছে, আগামীকাল পরের অংশটা পাবলিশড হবে। আমার মানে এই ইন্টারভিউটা নিয়ে দুটো কিস্তি নিয়ে দুটো অ্যানালিসিস আমি আমার মতো করে করার চেষ্টা করব। সেটার জন্য আজকে এই ভিডিওটা প্রথমটা নিয়ে। আর তার আগে কয়েকটা কথা একটু বলে রাখা দরকার। আমরা যারা এই দেশে থাকি, এই দেশে থাকবো সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা অন্য দেশের নাগরিকত্ব নিয়ে চলে যাইনি, এই পচা দেশ অনেকের কাছে যেটা, এই পচা দেশে থেকে যাওয়ার কথা চিন্তা করছি, সেই দেশের ভবিষ্যতের সাথে জনাব তারেক রহমান খুব সিরিয়াসলি জড়িয়ে গেছেন।
সুতরাং তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে, আমাদের পছন্দ হোক বা না হোক, এবং আমরা চাই তার একটা গঠনমূলক আলোচনা বা সমালোচনা চলুক। আমি শেখ হাসিনার সময় একটা কথা রিপিটেডলি বলতাম যে ঘটনাচক্রে বাংলাদেশের ইতিহাসের সাথে, বাংলাদেশের ভবিষ্যতের সাথে বিএনপি জড়িয়ে গেছে। কারণ শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করার বা সেই চাপ তৈরি করার শক্তি বিএনপির আছে। অনেকে বলবেন বিএনপি পারে নাই, বিএনপি, আমার ডিফারেন্ট আর্গুমেন্ট আছে। আমি শেখ হাসিনা পতনের পর একটা ভিডিও করেছিলাম, আমি ভিডিওটা সম্ভবত আবারও আপনাদের সামনে আপলোড করব, যে কিভাবে আসলে শেখ হাসিনা পতনের সাথে বিএনপি খুব সিরিয়াসলি জড়িত ছিল। আমি জুলাই আগস্টের কথা বলছি না, এবং আমি প্রায় বলি যে বাংলাদেশ কম্বোডিয়া হয়ে যায় না শুধুমাত্র বিএনপির কারণে, কারণ কম্বোডিয়াতে এরকম চ্যালেঞ্জ দেওয়ার মতো আর বিরোধী দল ছিল না। সো হুন সেন পুরো সময় শেষ করে আরামে তার ছেলের হাতে ক্ষমতা দিতে পেরেছেন। তো বিএনপির হাতে সেই দায়িত্ব ছিল, এমনকি ভবিষ্যতে এখন একটা ফেয়ার নির্বাচন যদি হয়, আমার হিসেবে অন্তত 2 টার্ম বিএনপি ক্ষমতায় থাকবে। দ্বিতীয়বার হতে পারে, তার সিটের সংখ্যা কমে যাবে। অবশ্য অনেকে মনে করছেন এবারই জামাত ক্ষমতায় চলে আসবে। যাই হোক, আমি আসলে এই ধরনের ন্যারেটিভে মোটেও বিশ্বাসী নই। তো যে দলটা 2 টার্ম ক্ষমতায় থাকবে বলছি আমরা, এটা আমার হিসাবের কথা বলছি, আর অন্তত আপনারা যদি নাও মানেন অন্তত 5 বছর তো ক্ষমতায় থাকবে। অত্যন্ত ক্রুশিয়াল টাইম শেখ হাসিনার পরের, সেখানে তারেক রহমান বাংলাদেশের ডিফ্যাক্টো সরকারের ডিফ্যাক্টো লিডার এবং বিএনপিরও ডিফ্যাক্টো লিডার অনেক দিন থেকে। সো তাকে আমাদের আসলে অবজার্ভ করতে হবে। আমরা যেই দল করি না, কারণ বিএনপিও যারা করেন না তারাও, আমি বিএনপি করি না, কিন্তু আমি তাকে ক্রিটিক্যালি দেখার চেষ্টা করি, এবং বিএনপির প্রতি আমার এক ধরনের অনেকের মনে হবে যে প্রশ্রয় আছে, সেটা নিয়ে আলাদা কথাবার্তা বলবো, কিন্তু বিএনপির একটা সেন্ট্রিস্ট ফোর্স, এটা ইনফ্যাক্ট আমি নিজে একজন সেন্ট্রিস্ট মানুষ, মধ্যপন্থী মানুষ। সেই কারণে একটা আইডেন্টিটি পলিটিক্স করা রাজনীতির বিরুদ্ধে আমি যেহেতু আছি, সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে মনে হতে পারে। যাই হোক, আমি বিস্তারিত এটা নিয়ে কথা বলবো। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে যেহেতু জনাব তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুব বেশি, তার পক্ষে আমরা আসলে তার বক্তব্যকে, তার কর্মসূচিকে আমরা ক্রিটিক্যালি দেখার চেষ্টা করব। তিনি গত বেশ কিছুদিন থেকে খুব নিয়মিতভাবে আমাদের সামনে আসছেন এবং খুবই ম্যাচিওর্ড আচরণ তিনি করেছেন, কিন্তু ডিফারেন্স হচ্ছে সেগুলো ইন্টারভিউ ছিল না, তাকে পাল্টা প্রশ্নের সুযোগ ছিল না, তিনি তার মতো করে বক্তব্য দিয়ে গেছেন। এবার একটা ইন্টারভিউ দিয়েছেন, তো সেখানে কেমন করলেন তিনি, বা তার এই জায়গায় বক্তব্যটাকে আমরা কীভাবে দেখবো, আমি আপনাদেরকে অনুরোধ করব ইন্টারভিউটা দেখার জন্য। প্রায় আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে দেখা উচিত। আমি কমিউনিকেশন যারা বুঝি তারা জানি যে পড়লে যতটুকু হয়, শুনলে তার চেয়ে বেশি হয়, তাও স্টিল ইটস লেস দ্যান হাফ। পুরো কমিউনিকেশন পেতে হলে একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, তার সাথে তার ভয়েসের ইনফ্লেকশন, অ্যাটিটিউড সব তো লাগবেই। সো একটু দেখবেন, তাহলে আমার মনে হয় জনাব তারেক রহমানকে বোঝা যাবে ভালোভাবে। আমরা একটু দেখি মানে উনি কি প্রশ্ন জবাব কী ধরনের অ্যাপ্রোচ নিয়েছেন। দীর্ঘ সাক্ষাৎকার, আরও একটা কিস্তি আছে। সো আমি এই জায়গার কয়েকটা জিনিস একটু বলি। তাকে ইন্টারভিউতে কেন আসেননি সেই আলাপ যখন করছেন, তিনি খুব চমৎকারভাবে আওয়ামী লীগের সেন্সরশিপকে দায়ী করেছেন। ওনার বক্তব্য দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল, সত্যিই তাই ছিল। তিনি তারপরও চেষ্টা করেছেন, বিভিন্ন ফর্মে এসেছেন। উনি ফিরে আসবেন কিনা খুবই আলোচিত একটা শব্দ, খুবই আলোচিত একটা ইস্যু আমি বলবো। আমি নিজেও এই প্রশ্ন বহু জায়গায় শুনি যে আমার কি মনে হয়। আমি আসলে কোনো তথ্য, বিএনপির পরিচিত মানুষজন আছে, টকশোতে দেখা হয়, আমি দেখেছি তারাও আসলে ঠিক জানেন না, কিন্তু তিনি নির্বাচনের আগে আসবেন এবং তিনি নির্বাচনে পার্টিসিপেট করবেন, এটা নিশ্চিত করছেন। আমি ধারণা করি, আবারও বলছি, এটা একেবারে আমার নিজস্ব ধারণা, তিনি হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন আগে আসবেন। ফলে যেটা হলো যে তিনি যে আসবেন, সেটাকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা জনগণের মধ্যে তৈরি হবে, সেটাকে দিয়েই তিনি এই নির্বাচনটা যদি অ্যাড্রেস করা যায়, আমার মনে হয় সেটা একটা ভালো সিদ্ধান্ত। যদি উনি ফিরে মানে দেশে না আসাজনিত কারণেও সমস্যাও হচ্ছে, তো এটা আসলে ওজন দেওয়ার ব্যাপার, এটা উনি ভালো বুঝবেন। কিন্তু উনি আসছেন এবং উনি নির্বাচন করছেন। প্রধানমন্ত্রী হবেন কি না এরকম সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলছেন তার দল সিদ্ধান্ত নেবে। স্মার্ট অ্যান্সার, কারণ হলো উনি আসলে বলতে পারেন না টেকনিক্যালি, দলের মধ্যে এটা কিভাবে হবে সেটা সেভাবে ডিসাইডেড হবে। খুব চমৎকার একটা প্রশ্ন আছে, সেটা হলো নিজেকে মাস্টার মাইন্ড দাবি করেন কিনা, কারণ তার দলের কেউ বলেছেন এটা সত্য। উনি খুব হেসে এই কথাটা উড়িয়ে দিয়েছেন, কিন্তু এর জবাবটা আমি আপনাদেরকে শুনতে বলবো। একটা অসাধারণ জবাব ছিল। তিনি পুরো দীর্ঘ সময়ের লড়াইয়ের কথা, এটা বিএনপিকে বলতে হবে। আসলে বাংলাদেশে শেখ হাসিনার পতন জুলাই আগস্টে হয়নি, জুলাই আগস্টে শেষ মানে বারুদ যে জমছিল এটা ওভার দ্য ইয়ার্স, জুলাই আগস্টে সেখানে আগুন জ্বালানো হলো, সেখানেও বিএনপি ছিল, অন্যান্য রাজনৈতিক দল জামায়াত ছিল, জনগণ ছিল। তিনি প্রত্যেকে ধরে 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 কথা বলছেন, কিভাবে কে কিভাবে রোল প্লে করেছে, সাংবাদিক, সাধারণ মানুষ সবাই। এবং তিনি সর্বশেষে যেটা বলেছেন, গণতন্ত্রকামী মানুষই হচ্ছে এটার মাস্টার মাইন্ড। আসলে আমরা গণতন্ত্রই চেয়েছিলাম। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আমাদের গণতন্ত্র হত্যা করেছেন, নির্বাচন ধ্বংস করেছেন, উনি স্বৈরাচারী হয়ে উঠেছেন, উনি মাফিয়া হয়ে গেছেন। সো ওটাই মাস্টার মাইন্ড। খুবই ভালো জবাব তিনি দিয়েছেন। দ্রুত নির্বাচন তিনি কেন চেয়েছেন সেটারও আলাপ আছে, এবং এখানে খুব চমৎকারভাবে পরিমিতি বোধ দেখিয়েছেন। আমি
মানে সত্যিকার অর্থেই প্রশংসা করি। এই কাজটা বিএনপিকে করতে হবে। বিএনপি যাতে মানে অনাবশ্যক কোনো মানে প্রত্যাশা মানুষের মধ্যে তৈরি না হয় সেটাকে চেক দিতে হবে। তিনি বলছেন যে তারা এই কারণে নির্বাচন চেয়েছেন আগে, যত দ্রুত হয়, কারণ শেখ হাসিনার উনি ব্যাখ্যা দিয়েছেন শেখ হাসিনা কি ক্ষতি করেছেন। উনি বলছেন যে নির্বাচন হলেই সব সমস্যার রাতারাতি সমাধান হয়ে যাবে না। দ্যাটস ব্রিলিয়ান্ট। আমি নিজে কথাটা বহুবার বলার চেষ্টা করেছি, কেউ কেউ বলেন যে সব হয়ে যাবে, কিন্তু উত্তর হচ্ছে না। কিন্তু উনি বলছেন নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে তখন এই সংকটগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। এবং আমি মনে করি, আমি আবারও বলছি, আমি আশা করব বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে জনাব তারেক রহমানের পক্ষ থেকে জনগণকে অতি উচ্চাশা করে হতাশ হওয়া থেকে ঠেকান। বিএনপি মাঝারি মানের ভালো করলেও দেখা যাবে, বা বেশ ভালো করলেও যদি প্রত্যাশা তার চেয়ে অনেক বেশি হয়, আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় এটা দেখেছি। সো উনি এর মধ্যে একটা ইঙ্গিত রেখেছেন। আমি চাইবো জনাব তারেক রহমান এই ব্যাপারগুলো আরও ক্ল্যারিফাই করবেন, যে কেন তার পক্ষে চাইলেও অনেক বেশি ভালো কিছু করে ফেলা যাবে না। শেখ হাসিনা যেভাবে সব ধ্বংস করে গেছে সেখান থেকে কিভাবে ধীরে ধীরে ধাপে ধাপে এবং উনি কতটুকু উন্নতি দেখাতে পারবেন, একটা প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন তৈরি করা জরুরি হবে, নাহলে কিন্তু মানুষ হতাশ হয়ে যাবে। জোটের ব্যাপারে কথাবার্তা হয়েছে এবং জামাত সম্পর্কে আলাপ আছে। আমি শেষে বলবো, খুবই জামাতের একাত্তর নিয়ে তিনি জবাব দিয়েছেন। এমপি নমিনেশন নিয়ে তিনি একটা কথা বলছেন যেটা আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করিনি, এটা একটু বলতে চাই। তিনি বলছেন এমপি নমিনেশনের ক্ষেত্রে একটা কথা খুব সুন্দরভাবে বলেছেন যে দলের শুধু না, তিনি জনগণের মতামতও দেখতে চাইবেন, কারণ এটা দলের কোনো পদ না, উইচ ইজ ভেরি রাইট। একটা দলের তার দলের যিনি জেলার সভাপতি হবেন, সাধারণ সম্পাদক হবেন, তার ক্ষেত্রে তার দলের লোকজনের ভোট বা মানসিকতা দিয়েই হবে, কিন্তু উনি বলছেন এমপি তো দলের না। ব্রিলিয়ান্ট চিন্তা। তাকে তো জনগণের প্রতিনিধি হতে হবে, উনি জনগণের চাওয়াটাকে প্রাধান্য দিবেন। কিন্তু একটা জায়গায় তিনি বলছেন আমি চাই ভবিষ্যতে এই জায়গাগুলো তার দিক থেকে পাল্টে যাবে। তিনি বলছেন যারা এলাকার সাথে সম্পৃক্ত আছে, যারা এলাকার মানুষের সাথে যোগাযোগ আছে, সমস্যা সম্পর্কে জানে এবং সমস্যা সমাধানে সক্ষম, এই জায়গাটা আমি দীর্ঘদিন থেকে কন্টেস্ট করছি। আমি বেশ কয়েকবার কলাম লিখেছি একাধিক পত্রিকায়, প্রথম আলো সহ, যে এমপিদেরকে আসলে এই লোকাল সমস্যা খোঁজা এবং সেটার সমাধান থেকে বের করে আনতে হবে। আদারওয়াইজ আমরা কোনোদিন এমপি পাবো না, পার্লামেন্টারিয়ান পাবো না। যে পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, আইন সংশোধন করবে, রাষ্ট্রের পলিসি নির্ধারণ করবে, তাকে আমরা এগুলোতে রাখতে পারি না। তিনি বলেছেন এবারকার মতো, কিন্তু আমি আশা করি জনাব তারেক রহমান ভবিষ্যতে এটা মাথায় রাখবেন, স্থানীয় সমস্যা, স্থানীয় সমাধান যা যা আছে সব স্থানীয় সরকার করবে এবং ওটাকে এম্পাওয়ার করতে হবে। আমাদের মতো একটা একদম ইউনিটারি স্টেটে লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হতে হবে, কিন্তু এমপিদেরকে ওই জায়গায় রাখা যাবে না। যেমনটি বলছিলাম, 2 দশক পর গণমাধ্যমের মুখোমুখি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং বলাই যায় মোটামুটি এই সাক্ষাৎকারটি কিন্তু টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে রাজনীতির অন্দরমহল সব জায়গায় কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে। আমি যদি একটু ভিন্ন জায়গায় প্রশ্ন রাখতে চাই, অধ্যাপক ডাক্তার মধুদ আলমগীর পাভেল, যে বিএনপি নেতাকর্মীদের কাছে, দলের কাছে কি বার্তা গেল এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে? ধন্যবাদ আপনাকে। এটা ঠিকই বলেছেন আপনি যে প্রায় 1.5 দশক পরে উনি ঠিক কোনো গণমাধ্যমের সাথে একটা প্রত্যক্ষ সাক্ষাৎকার দিয়েছেন, এবং মূল টার্গেটটা ছিল এখানে যে তিনি ঠিক একটা দলের নেতা চাইতে উনি দেশের একজন নেতা, এই অভিব্যক্তিটি যেন তার প্রত্যেকটা শব্দ চয়নে এবং তার প্রত্যেকটা কথার মধ্যে থাকে, ব্যাপারে তিনি খুব আন্তরিকভাবে সতর্ক ছিলেন। এটা ঠিক নয় যে রাজনৈতিক নেতারা যেরকম বেশিরভাগ ক্ষেত্রে তাদের মুখ আর মনের ভেতরে যে পার্থক্যটা থাকে সেটা কিন্তু এখানে আমরা একদমই দেখিনি। মনে হয়েছে তিনি অন্তর দিয়ে যে কথাগুলো বিশ্বাস করেন সে কথাটাই জনসমক্ষে আনবার চেষ্টা করেছেন, এবং খুব বলিষ্ঠ, দৃঢ়চিত্ত, এবং যে কথাগুলো যেটা বলেছেন সের ভেতরে কোনো রকম বৈপরীত্য রাখেন, সুস্পষ্ট ভাষায় বলেছেন। ফলে সঙ্গতভাবে আমাদের যারা নেতাকর্মীরা যারা আছেন তারা এমন একটা চমৎকার দিনের অপেক্ষায় আসলে ছিল যে তারা দেখতে চাইছিল যে একটা গণমাধ্যমের সামনে তাকে যত বিব্রতকর প্রশ্নই করা হোক না কেন, যত ব্যক্তিগত প্রশ্নই করা হোক না কেন, সেই জায়গাতে উনি কতটা স্বচ্ছন্দ থাকতে পারেন। অর্থাৎ নেতৃত্বের ক্ষেত্রে তার একটা পরীক্ষা দেওয়ার যে বিষয়টি আজকে ঘটেছে, যে ওই পরীক্ষাতে তাদের নেতা কতটা ভালো করেন সেটা দেখার একটা অপেক্ষা তাদের কাছে ছিল। এবং আমার মনে হয় যে, আমি জানি না আপনি কি বলবেন, মনে হয় যে বেশিরভাগ মানুষের কাছে, শুধুমাত্র আমার দলের নেতা বলবো না বা কর্মী বলবো না, সবার কাছে মনে হয় যে এই পরীক্ষায় উনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এবং সাক্ষাৎকারের এক পর্যায়ে কিন্তু তাকে প্রশ্ন করা হলো যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে, এবং তিনি নেতৃত্বের গৌরব নিজের কাঁধে না নিয়ে বললেন আমি মাস্টারমাইন্ড নই, এই আন্দোলনের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ। অনেকেই এই বিষয়টাকে অন্যভাবে দেখছে যে আমরা বিগত সময় রাজনীতিতে তো আসলে মানে কৃতিত্বের লড়াই দেখেছি, আমরা দেখেছি কিভাবে আসলে আত্মপ্রচারণা চালাতে হয়। বর্তমান সময় তারেক রহমানের এই বক্তব্যকে কি রাজনীতির প্যারাডাইম শিফট হিসেবে দেখবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এটা আপনি এই বিষয়টিকে কিন্তু এইভাবে দেখবেন যে এটা একটা বৈপরীত্যের জায়গা। কারণ আপনি যেমনটি বলছিলেন যে রাজনীতিতে প্রত্যেকে যেন দখলদারিত্ব থাকে, যে কৃতিত্বটি আমার, কৃতিত্ব নেওয়ার চেষ্টা বরাবরই আমরা দেখেছি। যেমন সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে হয়েছে, কেউ বলার চেষ্টা করেছে এটা একক কৃতিত্ব একটা ব্যক্তি বা একটা দলের। সেটার ঊর্ধ্বে উঠে কোনো রাজনৈতিক নেতা যখন
জনগণকে সব কৃতিত্বটা দিতে চান, তাহলে বুঝতে হবে যে তিনি সত্যিকার অর্থে জনগণকে প্রতিনিধিত্ব করেন। তা নাহলে উনি তো বলতেই পারতেন যে হ্যাঁ আমি আমার ছাত্র দলকে দিয়ে এটা করিয়েছি, আমি আমার মেয়েকে নিয়ে আমি কথা বলেছি, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছিল তাদেরকে উজ্জীবিত করেছি, জেনজির সাথে আমার যে কত বড় নৈকট্য ছিল এগুলো ছিল। এই বাস্তবতাগুলো আছে, কিন্তু এগুলোকে উনি সামনে আনতে চাননি। বরং না এনে যেটা করেছেন, দেশের প্রায় 1800 মানুষ যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন এই অভ্যুত্থানে, বা 30,000-এর মতন যারা তাদের বলতে পারে অঙ্গহানি হয়েছে, তারা বিভিন্ন রকম ভাবে এখনো পঙ্গুত্বের জীবনযাপন করছেন, তাদেরকে উনি সেই কৃতিত্বটা দেওয়ার চেষ্টা করেছেন। এর ভেতর থেকে শুধুমাত্র যে তার ভেতরে যে একটা মহানুভবতা আছে এটা দেখাবার চেষ্টা উনি করেননি। উনি বরং বলার চেষ্টা করেছেন যে সত্যিকার অর্থে একজন নেতা হতে গেলে জনগণকে কতটা উঁচুতে জায়গা দিতে হয়, তাদের সম্মানের জায়গাটা কত উঁচুতে, সেই কথাটি কিন্তু উনি ওনার মুখ দিয়ে খুব অন্তর দিয়ে কিন্তু কথাটা প্রকাশ করে দিয়েছেন। বিগত সময়ে বিএনপির যে নেতাকর্মীরা তারেক রহমানকে গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে আখ্যা দিয়েছিল, তাদের জন্য কি এক ধরনের বার্তা গেল? হ্যাঁ, তাদের জন্য এই কথাটি আছে যে ঠিক বলে না যে মাটির সাথে মিশবার চেষ্টা করো, মাটির দিকে তাকো, নিচের দিকে তাকো। অর্থাৎ তাদের নেতাকর্মীদের প্রতি উনি এই আহ্বানটি বা বলবেন যে এই বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন যে অহংকারী নয়, বিনয়ী হও, মানুষের মনকে জয় করার চেষ্টা করো, মানুষের সাথে থাকবার চেষ্টা করো, মানুষকে সাথে রাখো। অর্থাৎ এই বার্তাটি যেটা উনি সবসময় দেওয়ার চেষ্টা করে যে জনগণের মন জয় করুন এবং জনগণের সাথে থাকুন। এবং এই যে মাস্টার মাইন্ড হিসাবে নিজের কৃতিত্বটাকে না নিয়ে জনগণকে এবং অভ্যুত্থানের সাথে যে জনমানুষ ছিল তাদেরকে সবাইকে এই কৃতিত্বের অংশীদারিত্বটা দিয়ে বা এই কৃতিত্বের পুরো কৃতিত্বটা দিয়ে তিনি কিন্তু একটা প্রমাণ করেছেন যে একজন প্রকৃত জননেতার উচিত হচ্ছে জনগণকে সবল করে রাখা। ফলে এটার যে নেতাকর্মীরা আছে তারা নিশ্চয়ই এখান থেকে এই শিক্ষাটি পাবেন যে অন্যকে বড় করা বা নিজেকে বড় করার ভেতর দিয়ে কোনো বড়। সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হচ্ছিল যে দলের নেতাদের কেউ কেউ কখনো কখনো তারেক রহমানের দেশে না আসার পেছনে নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন। এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান জানিয়েছেন, বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে শুনেছি, সরকারেরও বিভিন্ন ব্যক্তির কথা তিনি বলেছেন। নিরাপত্তার শঙ্কার কারণেই কি আসলে তারেক রহমান দেশে আসছেন না? বিষয়টি কেমন? এটাকে একদম প্রধান কারণ বা একমাত্র কারণ এটা হয়তো বলবো না আমি, কারণ এটা অনেকগুলো কারণের একটা কারণ হতেই পারে। কারণ উনি তার নিজের সাথে, আমরা তো নিজে প্রায় সবসময় বলবার চেষ্টা করি যে ওনাকে যখন প্রশ্নটি করেছেন সাংবাদিক, তো উনি তো বলার চেষ্টা করেছেন ফিরতে তো আমাকে হবে, নির্বাচন সামনে, আমি তো নির্বাচনে আমার নেতাকর্মীদের কাছে আমাকে যেতেই হবে, না গিয়ে তো পারবো না, আমাকে তো যেতেই হবে। সেটার ভেতর থেকে উনি কিন্তু ওনার আসবার সদিচ্ছার কথাটি বলেছেন। কিন্তু উনি একটা সাধারণ মানুষের মতন এরকম নন যে কোনো একটা দিনক্ষণ ঠিক করলে না চলে আসলেন। তার সাথে নিরাপত্তার বিষয়টি অবশ্যই আছে, কারণ আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিয়া পরিবারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে অস্থিতিশীল করতে চায়, আমাদের দেশকে বিলীন করতে চায়, অস্তিত্বহীন করতে চায়, মানচিত্র থেকে মুছে দিতে চায়, তাদের তো এরকম একটা চিন্তা ভাবনা থাকতেই পারে যে কোন কারণে বা কি সফলতা অর্জন করে তারা এই কাজটি তারা সফল হবে। তো ফলে তাদের লক্ষ্যবস্তুতে উনি পরিণত হবেন না এরকম মনে করার কোনো কারণ নেই। তবে এর বাইরে দিয়েও ছোটখাটো অনেকগুলো কারণ থাকে। রাজনীতিতে কৌশল বলে অনেক কিছুই আছে, সেই কৌশলের সবকিছু হয়তো জনসমক্ষে আনতে উনিও চাননি। সেই কৌশলটাকে উনি সযত্নে হয়তো দূরে রেখেছেন, কিন্তু এটি নিশ্চিত করেছেন যে ওনার ফেরার সময়টি আর খুব বেশি দূরে নেই। সেই দ্রুততম সময়টা আসলে কবে? দলের কাছে কোনো বার্তা এসেছে কি? দলের কাছে বার্তা তো উনি ওইরকম করে অনেকবারই দিয়েছেন যে তোমরা আশ্বস্ত থাকো, আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। আর এর সাথে একটা ব্যাপার আছে কি যে বর্তমান প্রযুক্তির যুগে উনি তো বলেছেন যে আমি যতক্ষণ বাংলাদেশে থাকতে যতটা বাংলাদেশির অভ্যন্তরে ছিলাম বা জনমানুষের কাছে ছিলাম, এই প্রবাসে থেকে আমার মন সবসময় কিন্তু দেশের মানুষের জন্যই আছে। হয়তো শারীরিকভাবে তার অবস্থানটা দেশের বাইরে, কিন্তু অন্তর দিয়ে তাকে তো আমরা প্রতিদিনই দেখি। যখন সেই যে দেশে উনি থাকেন এখান থেকে সে 8000 কিলোমিটার দূরে, সেখানে যখন সকাল হয় তখন সেই সকাল থেকেই কিন্তু তিনি আমাদের বাংলাদেশের মানুষের সাথে সম্পৃক্ত হন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পেলেন। অবশ্যই আপনারা ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটা জানাবেন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। বিএনপির নেতাকর্মীরা কিন্তু একটা নৈরাজ্য সৃষ্টি করেছে ফ্যাসিবাদের পতনের পরে। চাঁদাবাজি, দখলদারিতে তাদের নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি। বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীরা তারা লুটপাট, চাঁদাবাজি এগুলোতে লিপ্ত হয়ে গেছে। মানে ফ্যাসিবাদের নতুন ভূমিকায় তাদেরকে দেখা যাচ্ছে। কিন্তু এই সমস্ত বেপরোয়া নেতাকর্মীদের কন্ট্রোল করতে হলে, তাদের লাগাম টানতে হলে তারেক রহমানকে দেশে ফিরতে হবে। অবশ্যই তার দেশে ফেরা আবশ্যক বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। আপনারা কি মনে করেন সেটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আপনারা কি মনে করেন তারেক রহমান দেশে আসবে, এবং আপনারা কি ভাবেন যে তারেক রহমান দেশে ফিরে তার বিএনপির নেতাকর্মীদের তিনি কন্ট্রোল করতে পারবে?
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করছেন আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে দেশটা কিভাবে পরিচালনা করবে আপনাদের মনে হয়? দেশে কি অস্থিরতা নৈরাজ্য সৃষ্টি হবে নাকি শান্তিতে মানুষ বসবাস করতে পারবে? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই সেটি কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের মতামত, অপিনিয়নটা। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো, রিকোয়েস্ট করবো আপনাদের সকলকে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, এখানে এ পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।